মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কথা বলছেন, ইনি সর্বসময় জুমলাবাজি কথা বলে, এটা আমরা নয় ভারতবর্ষ এবং পৃথিবীর মানুষ জেনে গেছে। আরে যার হাতে চা খেয়ে কাপ ধরানোর দরকার ছিল তার হাতে আমরা দেশ তুলে দিয়েছি, এই দিন তো আমাদেরকে দেখতেই হবে, এটা আমাদের জন্য লজ্জা। ये सब ताली क्यों मार रहे हैं? आजादी किस चीज से आजादी मेरे को बता सकते हो आप? और आपने साड़ी क्यों पहनी है? मैंने क्या किया? आप दूर जाइए हमसे। अरे आप भी कॉकरोच है क्या? आप अक्रोच है पूछ रहे हैं? कहाँ से है, घर से या नाली से? हैं? आप किस कॉम्पिटिटिव एग्जाम की तैयारी करते हो, वनडे एग्जाम की या यूपीएससी? एक्चुअली ना मेरी गर्लफ्रेंड नीट की तैयारी कर रही थी, तो जब पेपर लीक होगा तो डिप्रेशन में चलेगी। 1 महीने से डिप्रेशन में ही है वो। 1 महीने डिप्रेशन में है, तो आप उनको नैतिक बल देने के लिए यहाँ आए हैं। हाँ। कौन सी क्लास में हो? क्लास 9th। 9th में हो? यस मैम। किस बात के लिए आए हो? किस बात के लिए आए हो? मैम एक्चुअली इजराइल और इनके बीच लड़ाई चल रही है, तो किनके बीच? इजराइल अमेरिका के बीच लड़ाई चल रही है, तो हम इजराइल और अमेरिका के बीच लड़ाई चल रही है। यस मैम। आपको किसने यहाँ पे लेके आया? स्कूल की तरफ से? जी नहीं, मैं ट्यूशन की तरफ से आई हूँ। जी मैं अपने इंस्टीट्यूट की तरफ से आई हूँ। कौन सा इंस्टीट्यूट है? रेनबो इंस्टीट्यूट। अच्छा, आप लोग दिल्ली में प्रोटेस्ट कर रही हैं। आप लोगों को दिल्ली का शिक्षा मंत्री कौन है, आपको पता है? नहीं, मुझे नहीं पता है कि दिल्ली का शिक्षा मंत्री कौन है। आपको ये भी नहीं पता है कि दिल्ली का शिक्षा मंत्री कौन है? आपको पता है दिल्ली का शिक्षा मंत्री कौन है? आप सवाल पूछ रहे हैं। आपको पता है, आप लोग प्रोटेस्ट कर रहे हैं कि दिल्ली का शिक्षा मंत्री? पता तो फिर मैं इस प्रोटेस्ट में नहीं आ सकता। अरे महाराज, आप पढ़ाई लिखाई के लिए प्रोटेस्ट कर रहे हैं, परीक्षा के लिए प्रश्न का जवाब दीजिए, नहीं आ सकता। आपको पता है आप दिल्ली का शिक्षा मंत्री? अरे भैया, मैम, आपको पता है दिल्ली का शिक्षा मंत्री? खबर क्यों नहीं कर रहे? मुझे कुछ नहीं पता है कि क्या है। मुझे आप लोगों को दिल्ली का शिक्षा मंत्री नहीं पता है? हमें कुछ नहीं पता है। चाहिए बड़बड़ाते रहिए। हम तो चले जाएंगे, हमने कुछ गलत नहीं पूछा। हम कोई यहाँ पे उमर खालिद ये सब नहीं पूछे। अगर हमने बता दिया तो फिर आप प्रोटेस्ट से चले जाएंगे? अगर हमने बता दिया तो हम आपको फिर से इस प्रोटेस्ट में देखेंगे? आप चले हम जाएंगे? जाएंगे नहीं जाएंगे? आप थोड़ा सा सुनिए ना, सुनिए, हम ये कह रहे हैं कि हमें कुछ नहीं पता है कि अच्छा, कौन बताओ बताओ कौन प्रधानमंत्री। बताओ। ये जबरदस्ती मुझे माइक मत लगाइए। আমার ইউটিউব চ্যানেল সনাতনী মুখে আপনাদের সবাইকে স্বাগতম। সিজেপি আন্দোলন নিয়ে আমাদের ভারতবর্ষে এত কিছু ঘটে গেল, ককরোচদের আন্দোলন নিয়ে, তো সবাই তো আসলে ককরোচের পক্ষে ছিল না, আবার সবাই কংগ্রেসের বিপক্ষেও ছিল না। এই আন্দোলনের পক্ষেও লোক ছিল, বিপক্ষেও লোক ছিল। তো আজকে আমি এই আন্দোলনের কিছু পজিটিভ দিক নিয়ে আলোচনা করব। আমি মনে করি প্রত্যেকটা জিনিসেরই একটা নেগেটিভ দিক এবং পজিটিভ দিক থাকে। তো আমি এই ককরোচ আন্দোলনের কিছু পজিটিভ দিক নিয়ে আলোচনা করব। জানি না কার কেমন লাগবে, হয়তো কারো ভালো লাগবে, কারো খারাপ লাগবে। হ্যাঁ, তো নেগেটিভ দিক নিয়ে আমি এর আগে আলোচনা করেছি, কিন্তু আমি এই আজকে পজিটিভ দিক নিয়ে আলোচনা করব। আমার হিসাবে প্রথম পজিটিভ দিক যেটা, সেটা হচ্ছে ককরোচ আন্দোলন আমাদের দেশের ভেতরে যারা দেশদ্রোহী আছে, অর্থাৎ দেশের শত্রু আছে, যারা দেশকে ভেঙে টুকরো করার ষড়যন্ত্রে লিপ্ত, প্রথমত তাদের মুখোশ উন্মোচন করে দিয়ে গেল এই ককরোচ আন্দোলন, যেটা সাধারণ মানুষও এতদিন জানতে পারতো না, সরকারও এতদিন জানতে পারতো না, কিন্তু সেটা সবার সামনে চলে আসলো যে প্রকৃত দেশ বিরোধী কারা, দেশকে কারা টুকরো করতে চাইছে নিজেদের স্বার্থে। তো সেই জিনিসটা প্রকাশ্যে চলে আসলো, এটা একটা পজিটিভ দিক। পরবর্তীতে সরকার ডিসিশন নিতে পারবে, সরকার তাদেরকে চিহ্নিত করতে পারবে এবং তাদের বিরুদ্ধে উপযুক্ত যা ব্যবস্থা নেওয়া সরকার নিতে পারবে। এটা আমার কাছে একটা পজিটিভ দিক মনে হয়েছে। তো আমার কাছে মনে হয়েছে এটা একটা পজিটিভ দিক। এই আন্দোলনটা যদি না হতো, তাহলে এই বিষধর সাপগুলো, বিষধর সাপ না, এই ককরোচগুলো, আরশোলাগুলো, তাহলে হয়তো সামনে আসতো না। তো যাই হোক, সামনে যেটা এসেছে ভালোই হয়েছে। আমার দৃঢ় বিশ্বাস ছিল যে বাংলাদেশ বা শ্রীলঙ্কার মতো ক্ষমতা এদের হয়নি এখনো। হ্যাঁ, সুতরাং আমার হিসাবে এটা হচ্ছে প্রথম একটা পজিটিভ দিক, যেটা যারা প্রকৃত দেশপ্রেমী, যারা প্রকৃত ভারতপ্রেমী, যারা প্রকৃত দেশের ভালো চায়, তো এবং সরকারের জন্য অনেক সুবিধা হয়েছে এই দেশদ্রোহীদের খুঁজে বের করার। তো এখন সোশ্যাল মিডিয়া
দেখলেই পাওয়া যাবে যে আসলে কারা দেশের ক্ষতি করতে চেয়েছিল বা কারা দেশের ক্ষতি করতে চায়। সরকারের জন্য খুব সুবিধা হবে এটা খুঁজে বের করার। তো আমার এই প্রথম পজিটিভ দিক এটা মনে হয়েছে। পরের পজিটিভ দিকে আমি আসছি। পরের পজিটিভ দিক হচ্ছে সরকার সবসময় মেজরিটি পার্সেন্ট ভোট নিয়ে আসলে বা একক সংখ্যাগরিষ্ঠ নিয়ে আসলে দেখবেন অনেক সময় সরকারের না ভেতরে একটা অহংকার বোধ তৈরি হয়ে যায়, একটা দাম্ভিকতা চলে আসে যে আমরা তো মেজরিটি পার্সেন্ট আছে, আমরা সংখ্যাগরিষ্ঠ আছি, আমাদের কি হবে, আমাদের যা ইচ্ছা আমরা তাই করতে পারবো। তো এই জায়গাটা সরকারের এবার বোঝা উচিত যে আসলে অনেক সময় ক্ষমতায় থাকলেও মেজরিটি পার্সেন্ট থাকলেও জনগণের ব্যাপারটাও একটু মাথায় রাখা উচিত, বা দাম্ভিকতা বা অহংকার বা ওভার কনফিডেন্স এগুলো কোনোটাই ভালো না। তো যাই হোক, এখান থেকে সরকারের একটা শিক্ষা নেওয়া উচিত যে কনফিডেন্স ভালো কিন্তু ওভার কনফিডেন্সটা মোটেও ভালো না। তো একটু যদি আমরা হিসাব করে দেখি, আমাদের ভারতে 140 কোটি জনগণের মধ্যে আমরা যদি ধরেই নেই যে 100 কোটি হিন্দু এবং 40 কোটি মুসলমান আছে, তা আমি ওই 2-1 কথা ছেড়ে দেই, এই 40 কোটির মধ্যে 2-1 কথা ছেড়ে দেই, শতকরা 99.9% মুসলমানই মানে আমাদের বিজেপি বিরোধী, এমনকি ভারত বিরোধী। আর 1% আছে, 0.1% আছে যারা সত্যি প্রকৃত ভারত প্রেমী এবং ভারতীয়। আর বাকি যে 99.9% বললাম এগুলো প্রকৃতই এরা ভারতে থাকে, এরা ভারতে খায়, অথচ এরা ভারতের বিরোধিতা করে বা ভারতের সবসময় বিপক্ষে কাজ করে। এদের কাছে এরা এখনো পাকিস্তানের প্রতি প্রেম, বাংলাদেশের প্রতি প্রেম, ইসলামিক কান্ট্রিগুলোর প্রতি প্রেম এদের সবসময় মনের মধ্যে মানে বাসা বেঁধে আছে। তো এই আন্দোলনে দেখা গেছে যে এই আন্দোলন যখন প্রথম ককরোচ পার্টি যখন শুরু করে, আসলে ককরোচ তো কোনো পার্টি না, ককরোচ তো একটা সোশ্যাল মিডিয়া পেজ। তো সেই হিসাবে এই পেজের যারা কর্ণধার তারা যখন প্রথমে এই আন্দোলনটা শুরু করে ছাত্রদের জন্য, ঠিক আছে ছাত্রদের জন্য আন্দোলন, ছাত্ররা এই আন্দোলনের প্রথম ছিল, কিন্তু পরবর্তীতে দেখালো এই আন্দোলনটা ছাত্রদের হাতে আর থাকলো না, এটা হাইজ্যাক হয়ে গেল। এটা হাইজ্যাক হয়ে কি হলো, সরকার বিরোধী আন্দোলনে বিরোধী দল যারা আছে, কংগ্রেস বলেন, সিপিএম বলেন, আপ আদমি বলেন, আরও যারা আছে টিএমসি বলেন, এরা সবাই মিলে এই আন্দোলনটাকে হাইজ্যাক করলো এবং হাইজ্যাক করে নিয়ে সেটা হয়ে গেল সরকার পতনের আন্দোলন। আর হয়তো কিছুদিন থাকলে আমরা সেটাই দেখতে পেতাম। যাই হোক, তাহলে এটাও আর একটা পজিটিভ দিক যে অনেক সময় সংখ্যাগরিষ্ঠ থাকলেও সবসময় বুঝতে হবে যে যা ইচ্ছা তাই করা যায় না, বা জনগণের মতামতকে অনেক সময় প্রাধান্য দিতে হয়। তো যাই হোক, এখানে আরেকটা প্রসঙ্গ আমি বলে রাখি, আমাদের যে শিক্ষামন্ত্রীকে আমাদের অসংখ্য ধন্যবাদ যে যাই হোক উনি পদত্যাগ করেছেন এবং একটা সমূহ বিপদের হাত থেকে দেশকে রক্ষা করেছেন, ওনাকে শতকোটি প্রণাম। আশা করব মাননীয় প্রধানমন্ত্রী ওনার দিকটাও দেখবেন যাতে উনি বঞ্চিত না হয় এবং উনি যাতে আরও ভালো কোনো পজিশন পান সেটা আপনি নজর রাখবেন, কারণ এখানে উনি সত্যি দেশকে বাঁচিয়েছেন, বিজেপি পার্টিটাকে বাঁচিয়েছেন, ভারতীয় জনগণ যারা প্রকৃত ভারতীয় তাদেরকে বাঁচিয়েছেন। তো এটাও একটা শিক্ষণীয় ব্যাপার ছিল। এবার দেখা গেল যে এই আন্দোলন যখন শুরু হয় তখন স্টুডেন্টদের দিয়ে শুরু হয়, পরবর্তীতে হাইজ্যাক হলেও এই আন্দোলনের নেতৃত্ব ছিলেন, আমি যেটা বলছি একদম মানে পরিষ্কার করে বলছি, ভিডিও দেখলেই বুঝতে পারবেন, এই আন্দোলনের ম্যাক্সিমাম জায়গায় নেতৃত্ব ছিল মুসলমানরা, যারা দেশ বিরোধী, যারা কোনো দিনই মানে এরা কখনো হিন্দু মুসলমান ভাই ভাই এরা কখনোই বলে না, 2-1 বাদে, আমি বলছি 2-1 বাদে, বাদ বাকি 99.9%ই ভারত বিরোধী এবং এরা সবসময় মোদি বিরোধী, কখনো এরা ভালো চায় না ভারতের। এই আন্দোলনের নেতৃত্ব দিয়ে মানে এই আন্দোলনের নেতৃত্বে ছিল এরা, যেটা পরিষ্কার দেখা যাচ্ছে যে গাড়িতে আগুন লাগানো থেকে শুরু করে মোদিকে গালিগালাজ থেকে শুরু করে মার দাঙ্গা ভাঙচুর সব কিছুর নেতৃত্বেই এরা ছিল। আমার প্রশ্ন হচ্ছে এই আন্দোলনটা ছিল ছাত্রদের, এই আন্দোলন করেছে ছাত্ররা, তো ইনারা কেন আসলেন, ইনারা কেন ইনভলভ হলেন? ইনারা সমর্থন জানাতে পারতেন, ঠিক আছে, ওনার ছেলে মেয়েদেরকে পাঠিয়ে দিতেন যারা পড়াশোনা করে চাকরির জন্য চেষ্টা করছে বা ডাক্তার হওয়ার জন্য চেষ্টা করছে, তাদেরকে আসলে, কিন্তু সরাসরি তারা নিজেরাই মাঠে নেমে গেছে
মাঠে নেমে তারা গালিগালাজ করছে বিজেপিকে, গালিগালাজ করছে আরএসএসকে, গালিগালাজ করছে বজরং দলকে, গালিগালাজ করছে প্রধানমন্ত্রীকে। হ্যাঁ, এরা প্রধানমন্ত্রীকে খুন করতে চাইছে, প্রধানমন্ত্রীর মাকে নিয়ে কথাবার্তা বাজে কথা বলছে। তো যাই হোক, তো বোঝাই গেছে যে আন্দোলনটা আসলে কোন দিকে যাচ্ছিল এবং এই আন্দোলনটা কারা করছিল। তো এটাও একটা পরিষ্কার হয়ে গেল। তো আমাদের দেশের প্রধানমন্ত্রী বা যারা পরিষ্কার বলে দেই, বিজেপি পার্টিকে বলছি যে আপনারা যতই বলেন সবকা সাথ সবকা বিকাশ, আপনাদের আশা আপনারা বিকাশ করতে পারবেন, কিন্তু সাথে কোনোদিন সবাইকে পাবেন না। আপনাদের যারা সনাতনী ভাই বন্ধু যারা আছে, মা ভাই বোন বন্ধু যারা আছে, এদেরকেই পাবেন, বাকি কাউকে কিন্তু আপনারা কোনোদিনই পাবেন না। তাই এই চিন্তা ভাবনা থেকে আপনারা এখন বের হয়ে আসার আমার মনে হয় এটাই উপযুক্ত সময়। সবকা সাথ না, সবকা বিকাশ না। যারা আপনাদের সাথ দিচ্ছে আপনারাই তাদের সাথে থাকুন, যারা আপনাদেরকে সঙ্গ দিয়ে যাচ্ছে, সাথ দিয়ে যাচ্ছে, তাদের বিকাশের কথাই আগে ভাবুন। যারা আপনাদের কোনো দিন, আপনারা যতই চেষ্টা করেন না কেন, এরা কোনোদিনই আপনাদের সাথে থাকবে না। এরা সবসময় দেশ বিরোধী, এরা সবসময় দেশের বিপক্ষেই কাজ করে যাবে। এরা সবসময় দেশকে কি করে ধ্বংস করা যায় সেই কাজে লিপ্ত থাকে। এদের মনের মধ্যে সব সময় বাসা বেঁধে আছে গাজওয়াতুল হিন্দ। এটা মুসলমানদের দেশ হবে, মুসলমানরা একসময় রাজত্ব করবে, হিন্দু মা বোন ভাই বোনদের কেটে কুটে একাকার করে দেবে, এটা তাদের মনের লালনা বাসনা। সুতরাং এদের সাথ আপনি কোনোদিনই পাবেন না। 3 নম্বর পজিটিভ দিক আমার কাছে যেটা মনে হয়েছে, এটা থেকে অনেক কিছু শেখার আছে, বিশেষ করে ছোট দেশগুলোর, যেমন বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, মালদ্বীপ। এই যে ডিপ স্টেট যে চক্রান্তটা চালায় নিজেদের প্রভুত্ব প্রতিষ্ঠা করার জন্য, যদি শক্ত হাতে বা একটু কৌশল প্রয়োগ করে এরা যখন প্রথম যে দাবি দাওয়াটা তুলছে, সেই দাবি দাওয়া যদি শুরুতে মেনে নেওয়া যায়, তাহলে এদের আন্দোলনটা ভোতা হয়ে যায়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেটা করেছেন, যে তারা যা দাবি দাওয়া করেছেন, যখন যেটা চেয়েছেন তখন সেটাই দিয়েছিল। এমন একটা পর্যায়ে এসে গেছিল যে হয়তো আর কিছুদিন থাকলে এরা বলতো প্রধানমন্ত্রীর পদত্যাগ চাই। হ্যাঁ, এই অবস্থাতেই একটা দাঁড়িয়ে গেছিল। তো যাই হোক, প্রধানমন্ত্রী খুব বুদ্ধিমত্তার সাথে সেটাকে ট্যাকেল করেছেন এবং ধর্মেন্দ্র প্রধানজি পদত্যাগ করে সেই জায়গা থেকে দেশকে বাঁচিয়েছেন। তো যাই হোক, তো সেটাই বলছি যে এদের দাবি দেওয়া প্রথম অন্যায্য হলেও অনেক সময় দাবিটা ন্যায়সঙ্গত না, অন্যায্য, কিন্তু তারপরেও মেনে নিতে হয় দেশের স্বার্থে, জনগণের ভালোর স্বার্থে। তো এরা তো আর বারবার তো আর দাবি করতে পারবে না, একটার পর একটা দাবি করতে পারবে না। যখন একটার পর একটা দাবি করতে থাকবে, তখন সাধারণ জনগণই তাদের বিরুদ্ধে চলে যাবে। আর যদি সরকার যদি এই দাবিগুলো মেনে না নিত, আস্তে আস্তে জনগণ ক্ষিপ্ত হয়ে যেত সরকারের প্রতি। যে জনগণ ভাবতো এই সামান্য একটা দাবি, শিক্ষামন্ত্রীর পদত্যাগ কেন মেনে নিচ্ছে না, মেনে নিলেই তো ঝামেলাটা মিটে যায়। আস্তে আস্তে এইভাবে সবাই মগজ ধোলাই করা শুরু করে দিত। তো সেই জায়গাটা থেকে আমার মনে হয় এটা একটা শিক্ষণীয় ব্যাপার আছে, ছোট দেশগুলোরও শিক্ষণীয় ব্যাপার আছে। যেটা বাংলাদেশের ক্ষেত্রে হয়েছিল, শেখ হাসিনা গোয়ার্তমি করতে যে শেষ পর্যন্ত নিজের পতন ডেকে এনেছেন। অবশ্য বাংলাদেশের প্রেক্ষাপটটা একটু অন্যরকম ছিল। আমাদের সেনাবাহিনীর কথা বলি প্রথমে, হচ্ছে আমাদের সেনাবাহিনী দেশের প্রতি ভালোবাসা, দেশের প্রতি শ্রদ্ধা যেই জিনিসটা আছে, আমার মনে হয় না বাংলাদেশের সেনাবাহিনীর প্রতি সেই জিনিসটা, বাংলাদেশের সেনাবাহিনী দেশের প্রতি সেই জিনিসটা আছে। আমরা যেমন আমাদের সেনাবাহিনীকে আমাদের রক্ষাকর্তা ভগবানের আসনে বসিয়ে রাখি, আমরা যেমন আমাদের সেনাবাহিনীকে শ্রদ্ধা করি। কিছু কিছু লোকের কথা ছাড়েন, যারা বিরোধী দলে যারা রাজনীতি করে সেনাবাহিনীকে নিয়ে, তাদের কথা ছাড়েন, তারা নোংরা, তারা সবসময় দেশ বিরোধী। হ্যাঁ, সুতরাং তাদের কথা চিন্তা করে লাভ নেই। কিন্তু যারা প্রকৃত ভারতীয়, তারা সেনাবাহিনীকে ভগবানের আসনে বসিয়ে রাখে। তাদের সুতরাং বাংলাদেশের সেনাবাহিনী আর ভারতের সেনাবাহিনী এক না। বাংলাদেশের সেনাবাহিনী এখনো, আমি বলি বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে আমার যেটা মনে হয়েছে 50% বা তার বেশি আছে পাকিস্তানপন্থী, যারা এখনো মনে প্রাণে চায় যে বাংলাদেশটা পাকিস্তান হয়ে যায়। কিন্তু আমাদের দেশের সেনাবাহিনীর মধ্যে এই জিনিসটা নেই। আমাদের দেশের সেনাবাহিনী সেটা হচ্ছে দেশের কথা ভাবে, দেশের কথা চিন্তা করে, দেশের জন্য সব কিছু করতে প্রস্তুত আছে, যেটা বাংলাদেশ সেনাবাহিনীতে ছিল না। এটা ছিল শেখ হাসিনার জন্য একটা ডিসক্রেডিট, অর্থাৎ সেনাবাহিনী শেখ হাসিনার পতনের একটা কারণ ছিল। আরও কিছু শিক্ষণীয় ব্যাপার আছে, সেটা হলো যে এই যে আমরা সোশ্যাল মিডিয়াগুলো ব্যবহার করছি, সরকারের আইটি সেল কি কাজ করে আমি জানি না, সরকারের আইটি সেলকে আরও বেশি স্ট্রং করা দরকার। যে এই যে ফেসবুক প্রোফাইল, আমাদের মতো সাধারণ পাবলিক কন্টেন্ট ক্রিয়েটার
বা যারা সাধারণ লোকজন প্রত্যেকটা ফেসবুকে অ্যাকাউন্ট বলেন, ইনস্টাগ্রামে বলেন, যেখানেই হোক না কেন, সোশ্যাল মিডিয়াতে যখনই কেউ অ্যাকাউন্ট খুলবে সেই অ্যাকাউন্টটা আমার মনে হয় আরও বেশি নজরদারি হওয়া উচিত সরকারের থেকে। অর্থাৎ একজন মানুষ একটা অ্যাকাউন্ট খুললো, সে তার অ্যাকাউন্টের অ্যাক্টিভিটিসগুলো আমার মনে হয় সরকারের নজরদারিতে আসা উচিত। সে কি শুধু কন্টেন্ট ক্রিয়েট করছে, নাকি সে দেশবিরোধী কাজে লিপ্ত আছে, দেশের সরকারের বিরুদ্ধে কাজ করছে, আমার মনে হয় এই জিনিসটা সরকারের নজরদারিতে আনা উচিত। এটা কোনো ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ বলে আমি মনে করি না। আমি যেটা মনে করি সেটা হচ্ছে দেশের স্বার্থে, দেশের নিরাপত্তার সাথে এটা করা উচিত। আমি যদি আমার ফেসবুক বা ইউটিউব বা আমার ইনস্টাগ্রামের অ্যাকাউন্টে যদি সরকার যদি তদারকি করে বা সরকার যদি মনিটরিং করে, দেখে যে আমি দেশবিরোধী কাজে লিপ্ত আছি কিনা, আমার কোনো আপত্তি নাই। তা আমার মনে হয় তাদেরই আপত্তি থাকবে যারা দেশবিরোধী কাজে লিপ্ত থাকে, তাদেরই আপত্তি থাকবে। যারা উল্টোপাল্টা পোস্ট করছে বা বাজে পোস্ট করছে বা সরকার বিরোধী পোস্ট করছে, বা যাকে আমার মনে হয় সরকারের আরও বেশি নজর দেওয়া উচিত এই সোশ্যাল মিডিয়াগুলোতে। প্রয়োজন বোধে যে যারা এই সমস্ত কাজে লিপ্ত আছে তাদের কঠিন শাস্তির আওতায় আনা উচিত। আর আরেকটা কথা বলি যে সোশ্যাল মিডিয়াতে এমন একটা হয়ে আছে, এখন এমন জিনিস হয়ে আছে, যখন যার ইচ্ছা সে তখন আসছে প্রধানমন্ত্রীকে গালিগালাজ করছে, প্রধানমন্ত্রীর প্রয়াত মাকে নিয়েও গালিগালাজ করছে, উল্টাপাল্টা যখন যা বলছে তার কোনো বিচার হচ্ছে না, তার কোনো শাস্তি হচ্ছে না। হ্যাঁ, এই জিনিসগুলো আমার মনে হয় বন্ধ করা উচিত, কঠিন হাতে, মানে কঠিনভাবে বন্ধ করা উচিত, যাতে একটা দৃষ্টান্ত, এমন দৃষ্টান্ত স্থাপন করা উচিত যাতে এই জাতীয় মানে কেউ যেন স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করতে না পারে বা হিংসা ছড়াতে না পারে। আমাদের দেশে অনেক আইন আছে মানে হিংসাকে আটকানোর জন্য, কিন্তু কোনো আইনই আমার জানা মতে ইমপ্লিমেন্ট হয় না। এগুলো আসলে ইমপ্লিমেন্ট করা দরকার, এখন সময় হয়েছে। যে এটা একটা শিক্ষণীয় বিষয় আমার কাছে মনে হয়েছে, কারণ এই একটা সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট থেকে যে একটা সরকার উৎখাত হতে পারে, এটা তার একটা জ্বলন্ত একটা প্রমাণ হয়ে গেল। সুতরাং সোশ্যাল মিডিয়াগুলোতেও আমার মনে হয় সরকারের নজরদারি হওয়া উচিত। আরও আর একটা কথা বলি যে যারা বিদেশে থাকে, বিদেশে থেকে যারা বিশেষ করে বিদেশি অ্যাকাউন্ট যাদের আছে, যারা বিদেশে থেকে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছে বা এগুলো সবই নজরে আনা উচিত। যারাই অ্যাকাউন্ট খুলবে, যখনই অ্যাকাউন্ট খুলবে, এবং অ্যাকাউন্ট খোলা আমার মনে হয় আরও রেস্ট্রিক্ট করা উচিত, যেখানে আইডি কার্ড থেকে শুরু করে সমস্ত ডিটেলস দিয়েই খুলতে হবে, ফেক কোনো অ্যাকাউন্ট যাতে কেউ খুলতে না পারে, এগুলো সরকারের নজর দেওয়া উচিত। আমি জানি না, আমার মাথায় এত বুদ্ধি নেই, তবে আমার কাছে যেটা মনে হয়েছে আমি সেটা বললাম। সরকার এটা কিভাবে নিয়ন্ত্রণ করবে আমি জানি না, কারণ ফেসবুক যেহেতু আমাদের ইন্ডিয়ার কোনো না, এটা বাইরের আমেরিকার যেহেতু একটা, তো সুতরাং এটা সরকারের ভাবা উচিত। প্রয়োজন বোধে এই সমস্ত সোশ্যাল মিডিয়াগুলো কিভাবে কন্ট্রোল করা যায় সেটা আমাদের সরকারকে আরও ভাবতে হবে। তো যাই হোক, এই যে সামান্য কিছু কিছু ঘটনা, যে অভিজ্ঞতা, যেগুলো আমার কাছে মনে হয়েছে যে এই অভিজ্ঞতাগুলো ভবিষ্যতে কাজে দেবে। আর বিশেষ করে সরকারের আরও দৃষ্টি দেওয়া উচিত। আমি তো দেখি যে আমাদের দেশের প্রতিটা ব্যাপারে, আমাদের দেশের প্রত্যেকটা ব্যাপারে বিশেষ করে বাংলাদেশি লোকজন প্রচণ্ড রকমের হস্তক্ষেপ করে, এবং বাংলাদেশের লোকজনকে আমি দেখেছি সরাসরি আমাদের দেশের নেতা মন্ত্রী, সেটা মমতা ব্যানার্জি হোক, সেটা শুভেন্দু অধিকারী হোক, বা সেটা নরেন্দ্র মোদী হোক, যাকে নিয়েই ইচ্ছা গালিগালাজ করে বা বাজে কথা বলে, এটা মানে বন্ধ হওয়া উচিত। এবং এটা কিভাবে বন্ধ হবে সেটা সরকারকেই দেখতে হবে। আমরা চাই না আমাদের দেশের ব্যাপারে বাইরের কেউ এসে এভাবে নাক গলা, কেউ উস্কানি দেখ, কেউ বক্তব্য রাখুক। হ্যাঁ, আমি আবারও বলছি, আমি অত জ্ঞানী গুণীও না, অত বিজ্ঞও না, পণ্ডিত না, তবে আমার কাছে যেটা মনে হয়েছে, যদি কোনো রাস্তা থাকে, এর যদি মানে উপায় যদি কোনো কিছু থাকে, তাহলে সরকারের উচিত এগুলোকে দেখা। আর যদি না থাকে তাহলে সরকারের তাহলে সরকারের উচিত এই মনিটরিং সিস্টেমটাকে আরও বেশি অ্যাক্টিভ করা। হ্যাঁ, যাতে মানে সোশ্যাল মিডিয়াগুলোতে যা ঘটছে, যা হচ্ছে, কে কি করছে না করছে, টোটাল যেন নজরদারির মধ্যে থাকে। অর্থাৎ আমি কি পোস্ট করলাম, আমি দেশের বিরুদ্ধে কোনো কিছু পোস্ট করলাম কিনা, সরকারের বিরুদ্ধে কোনো কিছু পোস্ট করলাম কিনা, সেগুলো অবশ্যই সরকারের মনিটর করা উচিত। যাই হোক, আজকে এই পর্যন্তই। সরকারের, আমি জানি না এই ভিডিওগুলো সরকারের কাছে পৌঁছাবে না, সরকার পর্যন্ত হয়তো পৌঁছাবে না, কারণ আমরা তো খুব ছোট ইউটিউবার। যাই হোক, যদি কখনো পৌঁছে যায়, সরকারকে বলবো আপনারা একটু এই জিনিসগুলো একটু ভেবে দেখবেন, হয়তো কাজে লাগতেও পারে।
আগামী দিনে যে এই রকম সমস্যা আবার নতুন করে তৈরি হবে না তার কোনো গ্যারান্টি নেই। আপনি যখনই আবার বিল পাস করবেন, নতুন একটা বিল আসবে, তখনই দেখবেন আবার কেউ না কেউ কোনো দিক না কোনো দিক ভাবে উস্কাচ্ছে। যারা খারাপ তারা কোনোদিন ভালো হয় না, তারা সারা জীবনই খারাপ কাজ করেই যাবে। সুতরাং আজকে যারা আপনাকে উৎখাত করার চেষ্টা করেছে তারা আগামী দিনেও চেষ্টা করবে, সুতরাং আরও শক্তপোক্তভাবে করবে। তাই আপনি যখন জেনেই গেছেন যে আপনাকে উৎখাতের চেষ্টা করছে, তাহলে আপনি নিজেকেও আরও স্ট্রং করুন, আরও শক্ত করুন। আর কিছু বলার নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন।